সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে জবমেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান শাহিন, সায়েন্স ম্যাথের লেখক ও গবেষক। তো সামনে অর্থাৎ এই বছরে এখন যে চাকরি পরীক্ষার যে সার্কুলারগুলো আসতেছে, বলা চলে যে সর্বকালের সেরা বিজ্ঞাপন আসতে যাচ্ছে এবং আসতেছে। এই বছরে যদি আপনি চাকরিটা না নিয়ে নিতে পারেন তাহলে অনেকটা দুর্ভাগা কপাল বলা চলে। তো আশা করি কষ্ট করলে অবশ্যই কেষ্ট মিলবে। যতক্ষণ না পর্যন্ত আপনার সাফল্যের দ্বার পর্যন্ত পৌঁছে যাবেন ততক্ষণ পর্যন্ত কষ্ট করে যেতে হবে। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, কে কোথায় থেকে দেখছেন এবং কে কোথায় থেকে আমাকে শুনছেন, দ্রুত একটু কমেন্টে জানান যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। তোমার মোবাইলটা কি তো দেখো, একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান, কমেন্টের মাধ্যমে জানান শুনতে পাচ্ছেন কিনা। কে কোথায় থেকে দেখছেন একটু কাইন্ডলি অবশ্যই জানান এবং আমার সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন কিনা। এই বিজ্ঞাপনে বা এই সময় আসলে অনেক কঠিন একটা সময় সবাই পার করছি। তো এখন যে যতটুকু বিচক্ষণ এবং খুব চালাক, সে অবশ্যই এই সময় পড়ালেখা করবে এবং অল্পতে সে তার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে যেতে পারবে। সামনে বিশেষ করে ব্যাংক, বিশেষ সমাজসেবা, খাদ্য, তারপর প্রাইমারি, নিবন্ধন, সকল অ্যাপ্লিকেশনগুলো আসতেছে, মানে বিজ্ঞাপনগুলো আসতেছে। তো এই সময় যদি আপনি এই কাজগুলো না করতে পারেন তাহলে দুর্ভাগা ছাড়া আর কিছুই বলা চলে না। তো আশা করি অবশ্যই আপনি নিজের প্রতি খেয়াল রেখেই পড়ালেখায় এগিয়ে যেতে পারবেন। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, আরেকবার বলছি, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, কি কথাগুলো শোনা যাচ্ছে? অবশ্যই কমেন্টে জানান যে আসলে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনারা আসলে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। কমেন্টে জানান একটু প্লিজ। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে লিখুন, একটু কমেন্টে জানান। ওকে, চলে যায় আজকে গড়ের অধ্যায়ে কি কি অঙ্ক আছে, কি কি করবেন। যারা বিশেষ করে এই সমাজসেবা অধিদপ্তরে যে চাকরির বিজ্ঞাপন আসছে, এখানে যারা পরীক্ষা দিবেন, নিশ্চিত থাকেন যে গড় থেকে যদি একটা অঙ্ক আসে তাহলে আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ পাবেন। যতটুকু গড়ের অঙ্ক আছে ঠিক ততটুকু আমি দেখাচ্ছি। তো গড়টা আসলে কি? গড়টা হলো যে ধরেন এই একটি সংখ্যা,
বি একটি সংখ্যা, সি একটি সংখ্যা, ডি একটি সংখ্যা। এই চারটি সংখ্যার গড় কত? তাহলে আমরা সাধারণত জানি গড় ইজ ইকুয়াল টু সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি। এই সংখ্যাগুলির সমষ্টিকে ভাগ করব যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে। সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে এই চারটি সংখ্যার গড় যদি আমরা বের করতে চাই তাহলে এই চারটি সংখ্যার সমষ্টি কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। এই হলো গড়ের কথা। এই কথাটা যদি জানা থাকে আর কিছুই লাগবে না, শুধু এইটুকু এনাফ। ইটস ওকে। এইগুলো হলো সাধারণত আমরা গড় বের করার সময় করব। এখন এই গড়ের অঙ্কে সাধারণত কি কি অঙ্ক আসে, আমরা কি কি অঙ্ক আমাদের করতে হবে এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, পরের আমরা যে একটা প্রশ্ন রেখেছি একটু দেখেন, যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটির গড় 40। তার মানে আমার বলছে যে প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড় 50। তার মানে এখানে আমার সংখ্যা আছে 3টি। এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা। আমার প্রথম প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার গড় 40। তার মানে এ আর বি এই দুইটি সংখ্যা, এদের গড় আছে কত? গড় হলো 40। তাহলে সমষ্টি কত? এই দুটি সংখ্যার সমষ্টি হলো 40কে দুটি সংখ্যা তাই 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে কত? 80। সমষ্টি পেয়ে গেলাম। এবার বলছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি সংখ্যা এ বি সি এই তিনটি সংখ্যার গড় আছে 50। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? সর্বশেষ সংখ্যাটি কত? তাহলে এই তিনটা সংখ্যার গড়, এই যে তিনটা এ বি সি এই তিনটা সংখ্যার গড় দেওয়া আছে হলো কত? গড় আছে হলো 50। তাহলে সমষ্টি কত? গড়কে সংখ্যা দ্বারা গুণ করলে সমষ্টি পাওয়া যায়। তাহলে সমষ্টি আছে হলো 150। 150। আর এই দুটোর সমষ্টি আছে হলো 80। তার মানে যদি ওই প্রথম দুটি সমষ্টি 80 বাদ দিয়ে দেই তাহলে আমার তৃতীয় সংখ্যাটি থাকে 70। এই প্রশ্নের উত্তর 70। এখন মজার বিষয় হলো এই ধরনের অঙ্কই কিন্তু আপনার পরীক্ষায় আসে। বিশ্বাস করেন না করেন কি, আপনি যখন বুঝে বুঝে অঙ্কগুলো করবেন, মাথা ক্লিয়ার করে করবেন, তখন কিন্তু অঙ্কগুলো খুবই ইজি মনে হয়। তখন মনে হয় এত সহজ কি অঙ্ক দেয়। হ্যাঁ, পরীক্ষার হলে যখন বসে এই অঙ্কগুলো করবেন তখন মনে হয় হ্যাঁ সত্য একটু দেয় এবং এত সহজ। কিন্তু না বুঝে করার কারণে আমাদের পরীক্ষার প্রশ্নটা কঠিন মনে হয়। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন অবশ্যই ইয়েস বা ডান লিখুন এবং অবশ্যই একটা শেয়ার দিবেন। একটা শেয়ার হয় না? একটু কমেন্টে জানান। আপনারা একটা শেয়ার দিলে অন্যরা দেখতে পায়, এত কৃপণতা তো করা যাবে না তো। হ্যাঁ, অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক, লাভ, রিয়েক্ট এগুলো দিলে অনেকটা রিচ হয়, অন্যদের কাছে পৌঁছায় এবং অন্যরাও এসে দেখতে পারে। তো সুতরাং আপনি যেমন দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন দ্রুত জানান। কে কে বুঝলেন? কে কে বুঝলেন একটু দ্রুত জানান। এই মুহূর্তে আমাদের সাথে আছেন এস এম ইফতেখার উদ্দিন রাজ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সুজন খান, ইয়েস। হ্যাঁ, আমার অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? যদি আপনি বুঝতে পারেন, আসলে কি এই অঙ্কগুলো ভাবতেছেন যে স্যার এত সহজ না, আমি যে টেকনিক অনুযায়ী বা যে কটা অঙ্ক দেব ঠিক এই কয়টাই আপনার পরীক্ষার জন্য পড়বেন, এর বেশি অতিরিক্ত পড়ার কোনো দরকার হবে না ইনশাল্লাহ, আশা করি। একটু শেয়ার দিয়ে দেন প্লিজ। একটু শেয়ার দিলে অবশ্যই আমরা খুশি হই বা একটু সাহস হয়। ওকে, ডান। অনেকে বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নটা কমেন্টের সময় দিও। পরের প্রশ্নটা একটু দেখি। বলছে এই অঙ্কটা বিশ্বাস করেন শতকরা 90% স্টুডেন্ট বেসিক বা
মূল কথাটি না বোঝার কারণে ভুল করে। এখানে কিন্তু শুধু পড়ে বুঝলে অঙ্কটা সহজ, আর না পড়ে বুঝলে অঙ্কটা সহজ না। দেখেন এখানে বলছে 6, 8 ও 10 এর গড় 7। যদি কেউ এই পর্যন্ত পড়ে সে আর এই অঙ্কের উত্তর কখনোই খুঁজে পাবে না। 6, 8 ও 10 এর গড় 7 এই পর্যন্ত পড়লে সে জীবনেও আর উত্তর খুঁজে পাবে না। যদি সে 6, 8 ও 10 এর গড় এই পর্যন্ত গিয়ে শেষ করে দেয় তাহলে সে উত্তর খুঁজে পাবে। এখানে ভুলটা কোথায়? ভুলটা হলো ওই গড় পর্যন্ত যায় থাকতে হবে, কিন্তু ওইখানে না বসে কমা, না বসে দাড়ি, না বসে কোনো কিছু। কিন্তু মূল বিষয়টা হলো এইটুকু যে 6, 8 ও 10 এর গড় এই পর্যন্ত গিয়ে আপনাকে থেমে যেতে হবে। এরপরে থেমে যাওয়ার পরে আপনাকে আবার শুরু করতে হবে যে 7, 9 এবং অন্য যে কোনো একটি সংখ্যার কথা বলছে তাদের গড়ের সমান। এই হলো দুইটা কথা। তো ভুল কোথায় করে? পরে হলো 6, 8, 10 এর গড় 7 এই পর্যন্ত পড়ে হিটকে লেগে যেতে হয়। হ্যাঁ, কারণ এই জায়গাটায় মারাত্মক। তাহলে এবার দেখেন যে 6, 8, 10, 6, 8, 10 এটার সমষ্টি, আর এখানে বলছে কত? 7, 9 অন্য যে কোনো একটি সংখ্যা ধরলাম এক্স, এদের সমষ্টি কি? সমান। এই যে সমান। এখন এক্স এর মানটা বের করলে তৃতীয় সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এই তিনটার সমষ্টি হলো 24, আর এইটা হলো 16 প্লাস এক্স। তাহলে 24, 16টা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায়, ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? 8। এক্স ইজ ইকুয়াল টু 8। এই প্রশ্নের উত্তর 8। আমার কথাগুলো কি বোঝা গেছে? কথাটা কি বুঝতে পারছেন? আমি আবারও বলছি, ম্যাথের বিষয়টা হলো আপনি যদি পড়ে বোঝেন তাহলে পানির মতো লাগবে, আর পড়েই যদি না বোঝেন তাহলে আর অঙ্ক পানি কেন, ওটা কঠিন থেকে আরো কঠিন হয়ে যাবে। তো সুতরাং মূল কথাটা হলো আপনার পড়ার মধ্যেই হলো অঙ্কের সমাধান, বুঝার মধ্যেই অঙ্কের সমাধান। কে কে বুঝতে পারছেন বলেন? ইয়েস নো কিছু বলেন। একটু শেয়ার করে দেন না, একটু শেয়ার করে দেন। আর কে কে বুঝতে পারছেন কমেন্টে জানান, একটু কমেন্টে জানান কে কে বুঝতে পারছেন। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং আপনার পরীক্ষার জন্য খুবই সাজেশন অনুযায়ী কাজ করে। সাজেশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশনের কাজ করবে। একটু শেয়ার দিয়ে দেন দ্রুত। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যেতে চাচ্ছি। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। জীবনে একবার হলেও পাবেন, যতগুলো পরীক্ষা দিবেন তার মধ্যে যদি কোনো প্রশ্নে একবার থাকবে ইনশাল্লাহ। লিখে রাখেন, একবার হলেও পাবো, চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। এই অঙ্কগুলো খুব মজার। দেখেন বলছে কি যে এম সংখ্যক সংখ্যার গড় এক্স। তাহলে আমার এম সংখ্যক মানে ধরেন 10টা, 20টা, 100টা, মানে এই সংখ্যক সংখ্যার গড় হলো এক্স। তাহলে বলেন তো এর সমষ্টি কত? তাহলে সমষ্টি হবে হলো এম এক্স, এই টোটাল সংখ্যার এম এক্স। এটা হলো সংখ্যা আর এটা হলো গড়। তাহলে সমষ্টি হলো গড় ইন্টু সংখ্যা। সমষ্টি আমরা কি লিখি? সমষ্টি ইজ ইকুয়াল টু গড় ইন্টু সংখ্যা, গড় ইন্টু সংখ্যার সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা। একই রকমে এন সংখ্যক সংখ্যার গড় হলো ওয়াই। তাহলে সমষ্টিটা কি হবে? এন ওয়াই। এই এখানে মোট সংখ্যা আছে হলো এম আর এন টি, মোট সংখ্যা আছে এম প্লাস এন টি, আর এদের সমষ্টি আছে হলো এম এক্স প্লাস এন ওয়াই। তাহলে এবার দেখেন এদের গড়টা কত হবে? গড়টা হবে হলো এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড বাই এই যে যতগুলো সংখ্যা তারা ভাগ হয়ে যাবে এই। তাহলে এন সংখ্যক আর হলো এন সংখ্যক, এই মোট হলো এম প্লাস এন সংখ্যক, এই টোটালটা হলো মোট সংখ্যা। আর এই সংখ্যাগুলোর সমষ্টি হলো এম
এক্স প্লাস এন ওয়াই। তাহলে সমষ্টিকে এই সংখ্যাগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড় পেয়ে যাব। তাহলে এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড বাই এম প্লাস এন, এটাই হলো অ্যান্সার। বলেন কে কে বুঝতে পারছেন? এই মুহূর্তে আমাদের সাথে কমেন্টে জানিয়েছেন কি আলামিন সুপার, তারপরে সৌরলি, হ্যাঁ এখন তো বাই ইট স্যার, ডু ডিট ও এখন তো বুঝি 2 দিন পরে বুঝি না, এরও সত্য ভাই, মহা ঔষধ দিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এখন বুঝি 2 দিন পরে বুঝি না, এই জন্য যে কাজটা করতে হবে, আপনি টোটালি আমাদের যে এই সমাজসেবা কোর্স এবং নিবন্ধনের কোর্স চালু হতে যাচ্ছে, আপনি আমাদের এই কোর্সে অবশ্যই যুক্ত হন। তাতে বেনিফিটটা কি পাবেন? যে আপনি একটা টপিকস ধরে কমপ্লিট করবেন এবং যখন না বুঝবেন তখন সঙ্গে সঙ্গে আবার ভিডিওটা আপনি দেখতে পাবেন, আবার আমাদের কথা শুনতে পারবেন। এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন যে এই জিনিসটা আবার একটু বুঝাই দেন, আমরা আবার বুঝাই দিব। তো সুতরাং কোনো সমস্যা না, এখন বুঝলেও পরেও এটা বুঝতে হবে। আর আরেকটা কথা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। হয়তো প্রথম দিন করলেন, 2 দিন পর মনে থাকে না, আবার পড়লেন দেখবেন যে 4 দিন পরে মনে থাকবে না, আবার পড়লেন 8 দিন পরে যা মনে থাকবে না, আবার পড়লেন 16 দিন পরে মনে থাকবে না, এক সময় দেখবেন এটা আর পড়তে হবে না, চোখ ভোলাইলেই হয়ে যাবে। তো একটা জিনিস পড়ার সিস্টেমটা হলো, আজকে যেটা পড়বেন 2 দিন পরে প্রতিদিন পারলে খালি উল্টায় যাবেন, চোখটা মিলিয়ে যাবেন, দেখবেন একসময় মনে থাকেন। সবকিছু তো ব্রেন থেকে আউট হয়ে যায়, কিন্তু চোখের সামনে আসলে মনে পড়ে। সুতরাং এগুলোর সিস্টেমটা এরকম যে প্রতিদিন একটু চোখ বোলাই যাবেন, পড়া লাগবে না, শুধু পৃষ্ঠাটা উল্টায় যাবেন, দেখবেন আপনার কাছে অবশ্যই ধরা দেবে। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা কথা বলছেন। পরের অঙ্কটা আমরা একটু চলে যেতে চাচ্ছি। এই অঙ্কটা বহুতবার আসছে এবং পরীক্ষায় খুব আসতে দেখা যায়, খুব কমন একটা অঙ্ক। এই যত রকমের 11 থেকে 20 গ্রেডে যত চাকরি পরীক্ষার, এমনকি বিসিএসেও এই অঙ্কটা আসতে দেখা যায়। মজার বিষয়টা হলো কি, যে 2টা অংশে ভাগ করা থাকে, প্রথমটার সমষ্টি আর পরেরটার সমষ্টি, এই 2টা সমষ্টি যোগ করে টোটাল সমষ্টি থেকে বাদ দিলে হয়ে গেল। কত সহজ। বলছে 10টি সংখ্যার যোগফল 462, 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38। দেখেন মোট সংখ্যা হলো 10টি, প্রথম 5টি, পরের 4টি, মাঝে রইল কয়টি? 1টি। এই 5টি সংখ্যার গড় দেওয়া আছে কত? গড় দেওয়া আছে হলো 52, এই যে 52। তাহলে এখানে প্রশ্ন আছে হলো 5টি সংখ্যা আছে 5টি, তাহলে 52 5 দিয়ে যদি আমি গুণ করি সমষ্টি পাবো 0, 5 5 25 আর 1 26, নাকি? 5 2 10, 5 5 25 আর 1 26। এখানে একটি সংখ্যা রয়ে গেল, সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এখন বলছে যে শেষের 5টির গড়, এখানে শেষের 5টির গড় 38। তার মানে যে 38, এখানে 5টি, শেষের 5টি, 5 8 40, 3 5 15, 8 3 19, 5 4 19, 5 8 40, 3 5 15 আর হলো 4 19। তাহলে এবার দেখেন যে প্রথম 5টি আর শেষের 5টির সমষ্টি আমরা পেয়ে গেছি। তাহলে এই পঞ্চম সংখ্যাটি কত? 1 2
3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 এই যে পাঁচটি, আর এটা হলো এই পাঁচটি, প্রথম পাঁচটি না প্রথম চারটি, পড়তে ভুল করেছি। 10টি সংখ্যার যোগফল হলো 462। এদের প্রথম চারটির গড় হলো 52, আর শেষ পাঁচটির গড় হলো 38। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? এই হলো 10টি সংখ্যা, প্রথম হলো 4টি, পরে হলো 5টি, আর পঞ্চম সংখ্যাটা হলো মাঝের একটি। তাহলে প্রথম চারটির গড় আছে হলো 52, এটার গড় হলো 52। তাহলে সমষ্টি কি দাঁড়ালো? 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 5 20, আর পরের যে পাঁচটির গড় দেওয়া আছে 38। তাহলে 5 দিয়ে গুণ করলে সমষ্টি পাবো 5 8 40, 3 5 15 আর 4 19। এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো হলো 8 9 আর হলো 398। তাহলে 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে 462। 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে হলো 462। তাহলে আর এই যে 4টা আর 5টা 9টার যোগফল পেলাম হলো 398। তাহলে আমাদের এখানে আছে 62, আর এখানে যদি 2 ধরি তাহলে 400 হলো, তাহলে 62 আর 2 হলো 64, অর্থাৎ বিয়োগ করলে 64। পঞ্চম সংখ্যাটি 64। আসলে নূর আলম লিখেছেন ক্লাস শেষে পিডিএফ শেয়ার করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিতে পারি, শেয়ার করো। যারা 5টি করে শেয়ার করবে তাদেরকে অবশ্যই পিডিএফ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। যারা 5টি করে দেবে তারা পাবেন। আবারও বলছি যে প্রথম 4টি সংখ্যার গড় আছে 52, এই যে 4টি, শেষের 5টির গড় আছে হলো 38। তাহলে এই 4টির গড় 52 গুণন 4 মানে 208। পরের 5টির গড় 5 দিয়ে গুণ করলে হয় 190, এই দুটো যোগ করলে হয় হলো 398। তার মানে এখানে 9টা, 5টা আর 4টা 9টা সংখ্যার সমষ্টি আছে হলো 398। তাহলে 462 থেকে 398 বিয়োগ করলে 64। একটা কথা মাথায় রাখবেন, অঙ্ক তো ভুরি করা যায়, হাজার করা যায়, শত করা যায়, কিন্তু কোন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি মানে কাজে লাগবে, সেই অঙ্কগুলো বেছে করানো বা বেছে সাজেশন আকারে দেওয়া, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আমাদের যেমন 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই আলোকে বলছি যে পরীক্ষায় সাধারণত কোন ধরনের প্রশ্ন হয়। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু বেছে আপনাকে সাজেশন অনুযায়ী করানো হচ্ছে, যেটা আপনার খুবই এফেক্টিভ। এবং অঙ্ক আসলে সর্বোচ্চ হয় কথাটা চেঞ্জ হতে পারে অথবা সংখ্যাটা চেঞ্জ হতে পারে, বাট অঙ্ক কমন পড়বে না এমন হতে পারে না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, অবশ্যই কমন পড়বে। দেখি পরের প্রশ্নটা কি আছে, আমরা একটু পরের প্রশ্নটা যেতে চাচ্ছি। পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় 55, শেষ দুটি সংখ্যার গড় কত? 5টি ধারাবাহিক সংখ্যার গড় 55, শেষ দুটির গড় কত? 5টি ধারাবাহিক সংখ্যার গড় 55, শেষ দুটি কত? 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 55, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 55, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 55, শেষ দুটি সংখ্যার গড় কত? এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কি দেখেন, যদি বলি ধারাবাহিক কথাটা যদি থাকে, মজার বিষয়টা হলো 1 3 5, দেখেন 3টি ধারাবাহিক সংখ্যার গড়, তাহলে কত পাবো? এখানে আছে কত? 9। 3 দিয়ে ভাগ করলে কত পেলাম? 3 মানে কোনটা? মাঝেরটা। 1 3 5 7 9, এদের যোগফল 25।
1 2 3 4 5, পাঁচটি, তাহলে 5 করলে কত হয়? 5। কোনটা হলো মাঝেরটা? আমি বোঝাতে চেয়েছি যে ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যা হয়, 1 2 3 4 5 বিজোড় সংখ্যা হয়েছে 5টা, 1 2 3 বিজোড় সংখ্যা হয়েছে 3টা, তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝের সংখ্যাটা হয় গড়। মাঝের সংখ্যাটা হয় কথাটা এইরকম, ধারাবাহিক বিজোড় সংখ্যা ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোর সংখ্যা 1 2 3 4 5, এই যে এরকম সংখ্যা, মোট সংখ্যা, ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোর সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তবে মাঝের সংখ্যাটি হয় গড়। মাঝের সংখ্যাটি হয় গড়। ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোর সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, 3টা 5টা 7টা 9টা 11টা এরকম বিজোড় সংখ্যা হয়, তাহলে মাঝের সংখ্যাটাই হলো গড়। তাহলে এবার দেখেন যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 55, তাহলে মাঝের সংখ্যাটা কত? 55। তাহলে পরের দুইটা সংখ্যা কত হবে? 57 59। আগের দুটো সংখ্যা কত হবে? 53 51। কত সহজে বোঝা গেল। 5টি ধারাবাহিক সংখ্যা, গড় আছে 55, তাহলে মাঝের সংখ্যাটা কি হবে? 55। আগের দুটো সংখ্যা কি হবে? 51 এবং 53। পরের দুটো কি হবে? 57 এবং 59। এখন এই জায়গা থেকে প্রশ্ন অনেক রকম হয়, যেমন এখানে প্রশ্ন যে ডাক বিভাগের জন্য যে 22 সালে এই প্রশ্নটা আসছে যে শেষ দুটি সংখ্যার গড় কত। হতে পারে এমন যে প্রথম সংখ্যাটা কত, চাইতে পারে শেষ সংখ্যাটা কত, আবার চাইতে পারে যে প্রথম এবং শেষ সংখ্যা দুটি গড় কত, সমষ্টি কত, ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু মূল বেসিক জিনিসটা হলো যে 5টি যেহেতু একটা বিজোড় সংখ্যা এবং এটা একটা ধারাবাহিক সংখ্যা, আর সংখ্যাগুলো যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে গড়টা হবে মাঝের সংখ্যা। তাহলে মাঝের সংখ্যা যদি 55 হয়, পরের দুটো হবে 57 এবং 59, আর তার আগের দুটো হবে 51 এবং 53। এই জায়গায় এখন প্রশ্ন যাই করা হোক না কেন, আপনি অবশ্যই অ্যান্সার দিতে পারবেন। এখন প্রশ্ন বলছে যে শেষ দুটি সংখ্যার গড় কত, তার মানে এই যে দুটি সংখ্যার গড় কত, এই দুটো যোগ করলে কত হয়? 7 আর হলো 9 16, 5 আর 5 10 আর 1 11। এই দুটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে হয় হলো 50 ডাবল 100 আর 8 এর ডবল 16, তাহলে 58। এই দুটার গড় হলো 58। এই প্রশ্নের উত্তর 58। যদি আপনারা অবশ্যই প্রশ্নটি বুঝতে পারেন এবং এর পিডিএফটা অবশ্যই পাবেন, কিন্তু সুবিধা হলো বা কথা হলো যে একটা শেয়ার বা কমেন্ট দিতে পারেন কিনা। অবশ্যই শেয়ার দিয়ে একটু সঙ্গে থাকুন এবং কমেন্টে জানান যে অঙ্কটা আসলে বুঝতে পারলেন কিনা। অঙ্কটা বুঝতে পারলেন কিনা। স্বর্ণালী বলেছে যে এখন তো বুঝি, পরে বুঝি না। ওকে, বুঝে থাকলে অবশ্যই জানান। অঙ্কটা যদি বোঝেন তাহলে অবশ্যই জানান। কে কে বুঝতে পারলেন, কে কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, একটু কমেন্টে জানান তো কোন জেলা থেকে দেখছেন। আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুরে কেউ আছেন কিনা? ফরিদপুরে কেউ আছেন? কাছের মানুষ দেখতে পেলে ভাল লাগে। সারা বাংলাদেশই আমার, কিন্তু নিজ জেলা বলে একটা কথা। তারপর শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ, আনন্দের এমএস চলছে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল,
আমি অবশ্য আগে থেকেই ব্রাজিলের সাপোর্ট করি না, আগে থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আর্জেন্টিনার খেলা তো সামনে আছে, ব্রাজিলের খেলা সামনে আছে, কি মজার বিষয়, রাত জেগে যে খেলা দেখতে হবে। তো যাই হোক, এই অঙ্কটা আশা করি বুঝতে পারছেন। দেখি পরের অঙ্কটা কি আছে। এই যে ব্যাটসম্যানের অঙ্কগুলা সাধারণত দেখেন অনেক জায়গায় আসছে, আমি আরো অনেক কেটে দিয়েছি, কিন্তু অনেক জায়গায় অঙ্কগুলো আসছে যে একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি-20 খেলায়, টি-20, এই টি-20 খেলা কেন টি-20 হলো? ক্রিকেট খেলাকে আমরা ক্রিকেট মানলাম, কিন্তু এই ক্রিকেট খেলার একটা অংশকে ওয়ান ডে, তারপরে টেস্ট, আর এটাকে বলছে টি-20। কেন টি-20 বলা হয়েছে এটা একটু ব্যাখ্যা দেই। এই টির সিরিয়াল হলো 20, এ সিরিয়াল হলো 1, বি সিরিয়াল হলো 2, সি সিরিয়াল হলো 3, ডি সিরিয়াল হলো 4, এরকম টি এর সিরিয়াল হলো 20। এই জন্য টি-20 বলা হয়েছে, টির অবস্থান নিয়েই টি-20 বলা হয়েছে। তো এখন বলছে টি-20 খেলায় 82, 85, 92 রান করেন, মানে একজন ব্যাটসম্যান টি-20 খেলায় 82, 85, 92 রান করেন। চতুর্থ খেলায় সে কত রান করলে তার গড় রান 87 হবে? এখন মূল বিষয়টা হলো অঙ্কগুলো পড়লে বুঝতে পারবেন। 3টি খেলায় খেলছে, একটা 82, একটা 85, একটা 92। তাহলে এই 3টায় কত করলো আমরা সেটা বের করব। তাহলে 82 যোগ 85 যোগ 92, 2 আর 5 7, আর 2 9, 9 আর হলো 8, 17 আর 8 25, 559 রান করছে, 259 রান করছে মোট 3টি খেলায়। এবার বলছে যে চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে। তার মানে তার মোট 4টি খেলায় মোট রান হবে 87 গুণন 4, 4 7 কত 28, 4টা 32 আর 2 34। এটা থেকে যদি এটা বিয়োগ দিয়ে দেই কত পাবো? 8 আছে কত হলো 8, 9 আছে কত হলো 18 হবে। 9 হলে হাতে আবার 1, 5 আর 1 6, 6 আছে কত 14 হবে 8 হলে। তাহলে 89 রান চতুর্থ খেলায় তাকে 89 রান করতে হবে। ক্লিয়ার বিষয়টা এভরিবডি? কে কে ক্লিয়ার হয়েছেন? কে কে ক্লিয়ার হয়েছেন? ও, রংপুর থেকে আবরার, আবরার বলছেন রংপুর থেকে। তারপরে স্বর্ণালী বলছে হলো মাগুরা থেকে স্যার। ওকে, আর কে কোথায় থেকে আছেন? আর কে কোথায় থেকে আছেন? স্বর্ণালী মাগুরার মেয়ে, আবরার রংপুর, কে কোথায় থেকে আছেন? দেখেন এই যে বললাম যে প্রথম 3টার গড় সমষ্টি পেলাম 259, পরের 4টার গড় দেওয়া আছে, তাহলে 4টার গড়ে থেকে আমরা সমষ্টি বের করলাম 348। ওইটা বাদ দিয়ে আমরা চতুর্থটা পেলাম। শুধু একটু প্র্যাকটিস করেন, এই কয়েকটা গড়ের থেকে এই কয়েকটা অঙ্ক করবেন, এই 10টা অঙ্কই করবেন, এর বেশি করতে হবে না। তাহলে দেখবেন আপনার পরীক্ষা কমার পর ইনশাল্লাহ এই 10টা অঙ্ক করবেন। পরের অঙ্কটায় যেতে চাচ্ছি। এই অঙ্কটা খুব আসে, 23, 24, 25 প্রতি বছরে কোনো না কোনো পরীক্ষায় অঙ্কটা আসে। মাতা পিতার বিষয় তো অনেকটা মজার বিষয়। বলছে পিতা এবং মাতার বয়সের গড় হলো 45 বছর। পিতা মাতা, ফাদার এবং মাদার, এই যে ফাদার এবং মাদার, এদের গড় বয়স হলো 45। তাহলে বলেন তো এদের সমষ্টি কত? 2 দিয়ে গুণ করলে কত হয়? 90। এবার বলছে যে পিতা মাতা আর এক পুত্র, পিতা মাতা আর এক পুত্র, এদের গড় বয়স হলো 36। তাহলে এখানে দেখেন যে ফাদার মাদার সান, এদের বয়সের গড় দেওয়া আছে কত? 36। তাহলে তিনজন এদের গড় কত আছে? 108। এখন বলছে যে পুত্রের বয়স কত? তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে যে ফাদার ফাদার চলে গেল, মাদার মাদার চলে গেল, সান থাকলো, 108 থেকে 90 বাদ দিয়ে দিলে 18 থাকে।
হ্যাঁ, এই প্রশ্নটা সহজ, যতটা সহজ ততটা আবার পরীক্ষায় আসে, খুব আসে। অঙ্ক অন্তত এই গড়ের অধ্যায় যদি আপনি কখনো পরীক্ষা দিতে যান, কোনো চাকরির পরীক্ষায়, গড় অধ্যায় দেখতে হলে এই 10টা অঙ্ক আগে দেখবেন, তারপরে আপনি সারা দুনিয়া ধরে যত অঙ্ক আছে সবই পড়বেন, কিন্তু এই 10টা অঙ্ক আগে দেখে নিন, তাহলে পরীক্ষা দেওয়ার পরে আপনি বলবেন যে না, আসলেও কমন পড়ে এবং পড়তে হবে ইনশাল্লাহ। স্বর্ণালী লেখছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। স্বর্ণালীকে অনেক অনেক ধন্যবাদ। স্বর্ণালী একটা শেয়ার দেওয়া যায়, একটা শেয়ার করা যায়, পিডিএফ পাবেন, পিডিএফ শেয়ার করলে পিডিএফ পাবেন। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছেন কিনা স্বর্ণালী? স্বর্ণালী এই অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানান, একটু জানান। স্বর্ণালী, স্বর্ণালী অঙ্কটা কি ক্লিয়ার হয়েছেন? এখন আমি 4টা সংখ্যার সমষ্টি শেখাবো, গড় শেখাবো। এই 4টি থেকে সবসময় একটি কমন থাকে, মানে একবার টোটালি ভেঙে দেব, আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখন দেখেন বলছে যে সম পার্থক্য যুক্ত সমান্তর প্রকৃতির। সম পার্থক্য মানে সমান পার্থক্য, যেমন 1 2 3 4 5। দেখেন সবার সাথে সবার পার্থক্য হলো 1 1 করে, এটাকে বলা হয়েছে সম পার্থক্য। আর এই সম পার্থক্য মানে হলো সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা প্রতিটি ব্যবধানে 1, সেটা হতে পারে 1 2 3 4, যে কোনো পার্থক্য হতে পারে, নো প্রবলেম, কিন্তু আমার থাকতে হবে হলো একই রকমের পার্থক্য। তাহলে কি করব, যে এরকম পার্থক্য যদি সমান থাকে, বিয়োগফল যদি একই থাকে, অন্তর যদি একই থাকে, কি অন্তর, অন্তর অথবা বিয়োগফল, বিয়োগফল অথবা পার্থক্য, পার্থক্য যদি সমান থাকে, সমান বা একই, সমান বা একই, সমান বা একই, অন্তর বিয়োগফল পার্থক্য বা এদের একই কথা, এরা যদি সমান বা একই থাকে, সেই ক্ষেত্রে আমরা সহজে অঙ্কগুলো করব কিভাবে। তো এটা দেখেন যে শেষ পদ, শেষ পদ যোগ প্রথম পদ, ডিভাইডেড বাই 2। প্রশ্নটা হলো বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49, তাহলে শেষ পদটা কত? 49, প্রথম পদটা কত? 1, তাহলে কত দাঁড়ালো? ভাগ কত? 2, তাহলে 50 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত? 25। এই প্রশ্নের উত্তর হবে 25। ঠিক একইভাবে, একইভাবে যখন আপনাকে বলা হবে যে 0 থেকে 0 থেকে 0 থেকে 49 পর্যন্ত গড় কত, তাহলে কি দাঁড়াবে? 49 যোগ 0/2। 1 থেকে 10 পর্যন্ত গড় কত, তাহলে 10 যোগ 1/2। 1 থেকে 20 পর্যন্ত গড় কত? 20 যোগ 1/2। যেভাবে আসুক না কেন সরাসরি এভাবে আপনাকে করে যেতে হবে। যেমন 2 4 6, এদের গড় কত? 12/3 কত? 4 না? 4 কিনা? তো এরকম যদি সম পার্থক্য থাকে যে 5 10 15 ডট 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 100, এদের গড় কত, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? 100 যোগ 5 ডিভাইডেড বাই 2।
এই যে সমান পার্থক্য দেখেন, 5 থেকে 10-এর পার্থক্য 5, 15 থেকে 5-এর পার্থক্য 15 থেকে 10-এর পার্থক্য 5। তো এই সম পার্থক্য থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা? স্বর্ণালী, রিয়াদ, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ওকে, সবাই ক্লিয়ার ইনশাল্লাহ। দেখি পরের প্রশ্নটা কি আছে। n সংখ্যক প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বলতে বোঝায় 1, 2, 3, এদের গড় কত? এদের গড় কত? 3 আর 2, 5 আর 6, 6/3 মানে কত? 2। অর্থাৎ শেষ পদ যোগ প্রথম পদ বাই 2, তাহলে 3 যোগ 1/2 ইজ ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি একই রকম। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 10 যোগ 11, 10 যোগ 1 11/2 মানে 5.5। এইভাবে সাধারণত করতে হয়। এখন হলো প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি। n সংখ্যক বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 3, 5, 7, 9 এইরকম যতগুলো থাকলো, তাহলে এরকম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হলো যতগুলো সংখ্যা থাকবে তত, যতগুলো সংখ্যা থাকবে তত। যেমন এখানে সংখ্যা আছে কয়টা? 1, 2, 3, 4, 5, তাহলে এদের গড় হবে কত? 5। দেখেন 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 9, 9 আর 7 হলো 16, 16 আর 9 হলো 25। এই 25কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5। এরকম প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় হলো n, এই জন্য বলা হয়েছে কি? n। তাহলে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এদের গড় হবে কত? 9। এদের গড় হবে কত? 9। সহজ হিসাব একদম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? তার মানে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে হলো কয়টা? 5টা। এই যে 1, 2, 3, 4, 5, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টি? 5টি। তাহলে এদের গড় হবে 5। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? মানে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 50টি, তাহলে এদের বিজোড় সংখ্যার গড় 50। 1 থেকে 70 পর্যন্ত কত? অর্ধেক, 35টি। 1 থেকে 20 পর্যন্ত কয়টি? অর্ধেক, 10টি, অর্থাৎ এদের গড় হবে 10। তো খুবই ইজি যদি একটু বুঝে মনে রাখা যায়। এবার হলো জোড় সংখ্যা। তার মানে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n × n+1। এখন দেখেন আমার 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে কি কি? 2, 4, 6, 8, 10। 1, 2, 3, 4, 5 কয়টা আছে? 10টি। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে হলো 2, 4, 6, 8, 10। 2, 4, 6, 8, 10। 10 পর্যন্ত সংখ্যাগুলো গড়। তাহলে এবার দেখেন এই আমার আছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর কি কে আছে? 1 থেকে 10 পর্যন্ত কে আছে? 2 আছে, 4 আছে,
6 আছে, 8 আছে, 10 আছে। এদের যদি আমি একটু যোগ করে দেখি কত পাবো। 4 আর 2 কত? 6, 6 6 12, 12 আর 8 20, 20 আর হলো 10 30। এই 30কে যদি আমি ভাগ করি 1 2 3 4 5, কত দিয়ে? 5টি দিয়ে, তাহলে কত পাবো? 5 6 30। কত পেলাম? 6। তার মানে হলো যে আমার 1 থেকে যত দূর পর্যন্ত বলা হোক, যতগুলো জোড় সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করলেই আমার গড় পাওয়া যাবে। তার মানে আমার 1 2 3 4 5, 5টি আছে, এই 5-এর সাথে 1 যোগ করলাম, কয়টি হলো? 6টি। এখন আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, তার মানে আমার 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আসছে হলো 50টি। কয়টি? 50টি জোড়, 50টি বিজোড়। তাহলে এদের গড় কত হবে? 1 যোগ করলে হয়ে যাবে কত? 51। মজার বিষয় না? তাহলে 1 থেকে 20 পর্যন্ত কয়টি? 1 থেকে 20 পর্যন্ত কয়টি জোড় সংখ্যা রইল? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, অবশ্যই কমেন্টে জানান। 1 থেকে 20 পর্যন্ত কয়টি? 1 থেকে 20 পর্যন্ত কয়টি কয়টি সংখ্যার গড় কত? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত? হ্যাঁ, ধন্যবাদ স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে। 6টি। হ্যাঁ, 6টি, রাইট, হয়েছে। 1 থেকে 20 পর্যন্ত কয়টি? কে কে বলতে পারে 1 থেকে 20 পর্যন্ত কয়টি? 1 থেকে 20 পর্যন্ত কয়টি জোড়, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে কে বলতে পারবে? কে বলতে পারবে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? কে বলতে পারবে? দ্রুত দ্রুত অ্যান্সার। তার জন্য রয়েছে একটা পিডিএফ ফাইল, তার জন্য রয়েছে শর্ট সাজেশন। এই 10টি অঙ্ক করে যাবেন, বিলিভ ইট অর নট। আপনি দুনিয়া ধরে করেন, সমস্যা নেই, কিন্তু গড়ের অধ্যায় পড়ার আগে এই 10টি অঙ্ক অবশ্যই আপনারা করবেন। স্বর্ণালীর কাছ থেকে দ্রুত অ্যান্সার দিতে যাচ্ছি। 10 থেকে, হ্যাঁ, আবরার লেখছে 11, আবরার লেখছে 11। হ্যাঁ, আবরার লেখছে 11। হ্যাঁ, ভেরি গুড। 10 থেকে আবরার লেখছে 11। হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে হলো 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টি? 10টি। তার সাথে 1 যোগ করলে কত হয়? 11। আমার তো মনে হয় এটা যে কোনো শ্রেণীর স্টুডেন্টদেরকে বোঝালে তারা অতি সহজে বুঝিবেন। আশা করি অবশ্যই কিছু না কিছু বুঝতে পারছেন। যদি তারপরেও কারো কোনো কিছু জানার দরকার হয়, বোঝার দরকার হয়, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের মেসেঞ্জারে নক করবেন। অবশ্যই আপনাদেরকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দেব, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তো যাই হোক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, এই অঙ্কগুলো করছেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে যারা বিসিএস, প্রাইমারি, হাই স্কুল, নিবন্ধন এবং সমাজসেবা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য এই সায়েন্স ম্যাথের উপরে এই একটি বই যথেষ্ট। অবশ্য আশা করি এই বইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, বাংলাদেশে কোনো চাকরির পরীক্ষা আপনাকে ম্যাথের জন্য কোনো সমস্যা করবে না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে বললাম এবং আপনার শুভকামনার জন্য বললাম। এই বইটি বাজারে সর্বোচ্চ বিক্রিত হওয়া বই। হয়তো এখন প্রচারের অভাবে অনেকটা কমে গেছে, কিন্তু একসময় সবার হাতে হাতে ছিল। যারা সিনিয়র তাদের কাছে শুনবেন সায়েন্স ম্যাথ সম্পর্কে, সায়েন্স ম্যাথ বইটা কেমন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।